তোমরা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি সম্পর্কিত। তোমাদেরকে আগের ভিডিওতেই আমি বলেছিলাম এর পরের ভিডিওটা আমি সাজেশনের দেবো, তাই এই ভিডিওটা আমি পুরোটা সাজেশন নিয়েই বানিয়েছি। প্রথম পেপার হচ্ছে তোমাদের CC13 ফার্স্ট আমি প্রথমে ডিটেলস তোমার টেক্সটগুলো নিয়ে বলেছি, তারপরে নন ডিটেলসগুলো। প্রথমে ডিটেলস তোমাদের আছে এই ডলস হাউস থেকে 10 মার্কসের আমি প্রথমে বলে দিয়েছি। প্রথমে ডলস হাউস থেকে দিয়েছি 19th সেঞ্চুরির প্লে। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে প্রবলেম প্লে হতে পারে বা রিয়েলিস্টিক প্লে, এই ধরনের কোনো কোয়েশ্চেন সেটা যাই আসুক না কেন তোমরা এই 19th সেঞ্চুরির প্লের অ্যান্সারটাই তোমরা লিখে দেবে। এটা স্টারও দেওয়া আছে কারণ এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। পরের ইম্পর্ট্যান্টটা হচ্ছে সিম্বল, যেগুলো মেজর সিম্বল আছে, যেমন ক্রিসমাস ট্রি, ট্যারেন্টেলা, ড্যান্স, তারপর ড্রেসটা হচ্ছে একটা সিম্বল। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ফলো করে একটু তোমাদের প্রিপারেশনটা নাও তাহলে সেটা ভালো হবে বেশি, কারণ তোমাদের এটাই লাস্ট এই সিলেবাসের এক্সাম, এরপরের থেকে তো নিউ সিলেবাস, তাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে অনেক কোশ্চেন দেওয়ার সম্ভাবনা আছে। প্রায় তোমাদের সব পেপারগুলোর কথাই আমি বলছি, তাই সেই কোশ্চেনগুলো তোমরা তৈরি করে নাও। যেগুলো আমি দিচ্ছি এখানে সাজেশন হিসেবে সেইগুলো তোমরা দেখে নাও যে তোমরা এগুলো তৈরি করেছো কি না। আর টাইটেল কোশ্চেনটার মধ্যেই রোল অফ উইমেন, জেন্ডার ইস্যুস, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পাওয়া যাবে যদি তোমরা সেরকমভাবে অ্যান্সারটা তৈরি করে রাখো। তবে ডলস হাউস থেকে তোমাদেরকে বলে দিচ্ছি সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে 19th সেঞ্চুরির প্লে হিসেবে প্রশ্নটা আসার। সিম্বলটা তোমাদের 5 মার্কসের জন্য আমি দিয়েছি। 5 মার্কসের জন্য কিন্তু সিম্বলটা ইম্পর্ট্যান্ট। কোনো একটা পার্টিকুলার হয়তো ট্যারেন্টেলা ড্যান্স বা ক্রিসমাস ট্রি হিসেবে বলে দিল, সেটা সম্পর্কে 5 মার্কসে লিখতে দিল। আবার এমনও হতে পারে সিম্বলিজম নিয়ে লিখতে দিল, যে যে মেজর সিম্বলগুলো আছে সেগুলো নিয়ে তোমরা অ্যান্সারটা লিখে দিলে। তাহলে এই 3টে কোশ্চেন আমি 10 মার্কসের জন্য দিয়েছি এই ডলস হাউস থেকে। তার মধ্যে 5 মার্কসেরও কিন্তু ভরা আছে। টাইটেলটা 5 মার্কসেও দিতে পারে, সিম্বলিজমটা 5 মার্কসেও দিতে পারে। এটা তোমরা যদি ব্রড করে রাখো তাহলে 5 মার্কস লিখতেও সুবিধা। এবার তোমাদের আমি 5 মার্কসের এখান থেকে বলে দিচ্ছি, তাহলে একবারই তোমাদের সেটা লিখে নিতে সুবিধা। 5 মার্কসের এখানে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এন্ডিংটা কিন্তু ব্রড বলো 5 মার্কসের ক্ষেত্রে বলো ইম্পর্ট্যান্ট। তো 5 মার্কসের জন্যই আমি দিচ্ছি বেসিক্যালি। তারপর তো তোমার 5 মার্কসের জন্য রয়েছেই ডক্টর র্যাঙ্কের ক্যারেক্টারটা অল্প একটু, ক্রকস্ট্যাড, মিসেস লিন্ড, এদের ক্যারেক্টারগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট 5 মার্কসের জন্য। আর সিম্বলটা তো আমি 10 মার্কসের বলার সময় তখন বলেই দিলাম যে সেটাও 5 মার্কসের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। এর পরের টেক্সটটা হচ্ছে ওয়েটিং ফর গোডো। তো সেখান থেকে 10 মার্কসের আমি কিছু কোশ্চেন তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, আমি কিন্তু 10 মার্কস এখানে বেশি কোশ্চেন দিইনি, এমনকি একটাই দিয়েছি, সেটা হচ্ছে অ্যান অ্যাবসার্ড প্লে। এটা মিনিংলেস হতে পারে, থিম হতে পারে, আমি স্টার দিয়েও রেখেছি। যেগুলো ইম্পর্ট্যান্ট তোমরা একটু খেয়াল করে দেখবে, যেগুলোর পাশে আমি স্টার দিয়ে রেখেছি তার মানে হচ্ছে সেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এখানে আমি একটাই দিয়েছি 10 মার্কসের। এরপর দেখো আমি 5 মার্কসের কিছু বলে দিয়েছি। এখানকার গোটা টেক্সটটার মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট লাইন হচ্ছে নাথিং হ্যাপেন্স, নোবডি কামস, এই যে লাইনটা আছে, ইটস অফুল, এই লাইনটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু 5 মার্কসে দিতে পারে। আর পোজোস ওয়াচ, তারপর সেটা হারিয়ে যাওয়ার যে একটা সিগনিফিকেন্স, সেই নিয়ে একটা কোশ্চেনে কিন্তু এখানে দিতে পারে। আর এইটার সেটিংটাও হচ্ছে ইম্পর্ট্যান্ট, টাইটেল আবার সাবটাইটেলটাও হচ্ছে ইম্পর্ট্যান্ট। এখানে লাকি স্পিচ যেটা আছে সেটা অতটাও নয় এবারের জন্য, কারণ এখানে তোমার ইম্পর্ট্যান্ট তো রয়েছেই, যেটা ভ্লাদিমিরের স্পিচ, এটা নাথিং হ্যাপেন্স, এটা তো ভ্লাদিমিরই বলেছিল। আর এই পোজোস ওয়াচ অ্যান্ড ইট লস্ট, এইগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। এই অ্যাবসার্ড প্লে যেটা তোমাদের আমি 10 মার্কসের জন্য দিয়েছি, সেটা যদি ব্ল্যাক কমেডি দিতে পারে, যদি থিম দেয়, হিউমার দেয়, এই ধরনের যা কোশ্চেনই দেখ না কেন তোমরা এই অ্যাবসার্ড প্লের অ্যান্সারটা লিখে দেবে। তোমাদের এই অ্যান্সারটা তোমরা রেডি করে রেখো। তাই সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ডলস হাউস থেকে একটা যদি বলো, সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট গোডো থেকে হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট, আর বাকি দুটো তো তোমাদের নন ডিটেলস পড়ে রইলো। নন ডিটেলস কিন্তু তোমাদেরকে পড়তে হবে, যে কোনো অন্তত একটা তোমাদেরকে পড়তেই হবে নন ডিটেলস। যদি গুড ওয়ামেন করো তাহলে রাইনোসেরাস করার দরকার নেই, আর যদি রাইনোসেরাস করো তাহলে গুড ওয়ামেন করার দরকার নেই। আর যদি তোমরা মনে করো যে না নন ডিটেলস তোমরা দুটোই করবে, তাহলে তোমাদেরকে তো এখানে ডিটেলস টেক্সট থেকে কোনো ব্রড লেখার দরকার নেই।
তো সেটা তোমাদের ইচ্ছা, তোমরা দুটো নন ডিটেলস করবে নাকি একটা নন ডিটেলস আর দুটো ডিটেলস করবে। তো নন ডিটেলস থেকে আমি এখানে কিন্তু রাইনোসেরাস আর গুড ওয়ামেন থেকে আলাদা করে কোনো অ্যান্সারের সাজেশন মানে কোশ্চেনের সাজেশন কিন্তু আমি এখানে দিইনি। এখানে শুধুমাত্র রাইনোসেরাসটা তোমরা একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে রাখবে আর গুড ওয়ামেন থেকে একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে রাখবে, যেটা তোমাদের টাইটেল দেখ বা সেখানে রাইনোসেরাস অ্যাবসার্ড প্লে দেখ, যেটাই দেখ না কেন তোমরা সেটা লিখতে পারবে অ্যান্সারটা। তাই একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তোমরা এই দুটো টেক্সটেরই করে রাখবে। তাই এই পেপারে তোমাদের 4টে টেক্সট আছে, সেই 4টে টেক্সটেরই আমি সাজেশন কিন্তু দিয়ে দিলাম। এরপর আমাদের শুরু হচ্ছে CC14। CC14-এর তোমাদের 4টে পোয়েম, একটা তোমাদের নভেল আর দুটো নন ডিটেলস, এই হচ্ছে তোমাদের টেক্সট CC14-এর। প্রথমে আমি কবিতাগুলো থেকে 10 মার্কসের আমি বলে দিচ্ছি কি করতে হবে, 5 মার্কসের জন্য কি করতে হবে না করতে হবে, তোমরা একটু ভালো করে শুনে নাও সেটা। 4টে কবিতা থেকে কিন্তু আলাদা করে কোনো কোশ্চেন দেওয়া নেই। আর তোমরা তো এর আগের সেমিস্টারগুলোতেও দেখে এসছো, কবিতাগুলো থেকে কিন্তু পার্টিকুলারলি কোনো একটা কোশ্চেনের সাজেশন ওরকমভাবে হয় না। তোমরা যদি একটা করে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে রাখো, ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন করে রাখো বা একটা জেনারেলাইজেশন করে রাখো, তাহলে তোমাদের অ্যান্সারটা বুঝতে সুবিধা হয়। সেটা যে কোনো কোশ্চেন নিয়ে দেখ না কেন তোমরা সেটা একদম খাতাতে নামিয়ে দিতে পারবে। তাই তোমরা এই 4টে কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে রাখবে। এরপরে হচ্ছে হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। এখান থেকে কোয়েশ্চেন হচ্ছে ব্রড, যেটা 10 মার্কসের জন্য। সেটা ফার্স্ট হচ্ছে ম্যাজিক রিয়ালিজম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর অ্যাজ এ পোস্ট কলোনিয়াল টেক্সট বা ফ্রিডম অফ স্পিচ, এটাও ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে স্টোরি অ্যান্ড স্টোরি টেলিং, এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 10 মার্কসের এরকম কোশ্চেন নাও দিতে পারে, আমি এখানে 10 মার্কসের জন্য এই জন্যই দিয়েছি যাতে তোমরা এটা পড়ে রাখো, যাতে 5 মার্কস এলেও তোমরা লিখতে পারো। আর হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ যেহেতু একটা ব্রড নভেল, তো এখান থেকে 10 মার্কস 5 মার্কস যে কী কোশ্চেন দেবে সেটা একটু বোঝাটা একটু ডিফিকাল্টি, কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু ফলো করো, তাহলে বুঝতে পারবে যে কোন জায়গাগুলো থেকে কোশ্চেনগুলো দিচ্ছে। তাই 5 মার্কসের সাজেশন, বা তোমরা যদি একটা কাজ করতে পারো যে 4টে কবিতা যদি তোমরা পড়ে রাখো 10 মার্কসের জন্য, আগের ইয়ারে যে কবিতাটা তোমাদের এসছে সেই কবিতাটা তো তোমাদের এবারে দেবে না, এমনও হতে পারে কবিতা নাই দিতে পারলো, হয়তো দুটোই হারুন থেকে দিয়ে দিল, কিন্তু যে কবিতাটা আগেরবার এসছে সেটা তোমরা 10 মার্কসের জন্য করলে না। বাকি 3টে কবিতা তোমরা 10 মার্কসের জন্য করলে, তাহলে সেই কবিতাগুলো তোমরা 5 মার্কসেও লিখে দিতে পারবে। আর কবিতাগুলো যদি পড়ে রাখো 4টে কবিতায় ভালোভাবে, 2 মার্কস 5 মার্কস তোমরা একদম এখানেই কমপ্লিট করে দিতে পারলে। কারণ হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজটা হচ্ছে একটা ব্রড নভেল, টেক্সটটা যদি লাইন বাই লাইন ভালো করে তোমরা না পড়ে থাকো, তাহলে 5 মার্কস লেখাটা একটু তোমাদের কঠিন হবে। কারণ যতই তোমরা সেটা সামারি করে পড়ে রাখো বা শুনে থাকো না কেন, তাহলে একটু কঠিন হবে। লাইন তুলে কোনো একটা তোমাদের কোট দিয়ে দিল, এটা কে বলেছে কেন বলেছে, সেটা একটু কঠিন। তার থেকে কবিতাগুলো তোমরা পড়ে রাখো, একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে রাখো, যেটা 5 মার্কসও কাজে লাগবে। এরপরে তোমাদের শুরু হচ্ছে নন ডিটেলস। থিংস ফল অ্যাপার্ট। থিংস ফল অ্যাপার্টের ইম্পর্টেন্ট হচ্ছে টাইটেল, ওকোঙ্কোস ক্যারেক্টার আর অ্যাজ এ পোস্ট কলোনিয়াল টেক্সট। টাইটেলটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ওকোঙ্কোস ক্যারেক্টারটাও হচ্ছে ইম্পর্টেন্ট। তোমরা এটা মিলিয়ে মিশিয়ে একটা অ্যান্সার তৈরি করে রেখো যাতে লিখতে পারো। টাইটেলের মধ্যেই কিন্তু ওকোঙ্কোর ক্যারেক্টারটাও আছে, আবার ক্যারেক্টারের মধ্যেও কিন্তু টাইটেলটা। টাইটেল এলে প্রথমে একটা ফার্স্ট প্যারাগ্রাফটা তোমরা টাইটেলে দিয়ে দিলে, আর ওকোঙ্কোস ক্যারেক্টারে এলে প্রথম প্যারাগ্রাফটা তোমরা ওকোঙ্কোর ক্যারেক্টারে দিয়ে দিলে, তারপর বাকিটা তোমরা যদি একটা সামারি করে রাখো, জেনারেলাইজেশন করে রাখো, সেটা তোমরা লিখে দিলে। আর একটা নন ডিটেলস হচ্ছে দ্য অ্যারো অফ ছোটি মুন্ডা মহাশ্বেতা দেবীর। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে হিস্ট্রি অফ ভায়োলেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স, অথবা এটার টাইটেলটা। তো নন ডিটেলসে, দুটো নন ডিটেলসে এই কটাই কোশ্চেন। তো তোমরা এখান থেকে কোন টেক্সটটা করবে, একটা নন ডিটেলস হয়তো তোমাদেরকে লিখতে হবে, কারণ হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ থেকে তোমরা যদি কমন না পাও, একটা তো তোমাদেরকে নন ডিটেলস করতেই হবে। তো তোমরা কোনটা করবে সেটা তোমাদের চয়েস। এরপরে 5 মার্কসের সাজেশন। 5 মার্কসের সাজেশনে আমি আবারও বলছি, তোমরা 4টে কবিতা কিন্তু ভালোভাবে পড়ে রাখো, 5 মার্কসে তোমরা লিখতে পারবে। তো এখানে আমি আর বেশি কিছু বলছি না, একই কথা বারবার বলারও কোনো দরকার নেই।
কবিতাগুলোর ক্ষেত্রে যে ইম্পর্ট্যান্ট লাইনগুলো আছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি, ওগুলো আমি আর লিখিনি, তোমরা একটু শুনে নাও। যেমন টুনাইট আই ক্যান রাইট থেকে হচ্ছে লাভ ইজ সো শর্ট অ্যান্ড ফরগেটিং ইজ সো লং, এই লাইনটা ইম্পর্ট্যান্ট, এই লাইনটা তুলে দিতে পারে 5 মার্কসের। আবার যে এটা একটা এলিজি পোয়েম বা মেমোরি পোয়েম টুনাইট আই ক্যান রাইটটা, সেটা দিতে পারে। আর স্যাডেস্ট লাইনে যে এটা বারবার রিফ্রেন হচ্ছে, কেন সেটা বারবার কেন ইউজ করা হয়েছে সেই নিয়ে প্রশ্ন দিতে পারে। আর ক্রাই ফ্রম আফ্রিকা হচ্ছে ইম্পর্টেন্স অফ হিস্ট্রি, এটা নিয়ে একটা দিতে পারে। আর ডেথ, লাইফ, স্মল টাউনস থেকে। আর রিভলভিং ডেজ থেকে হচ্ছে যে তোমার দুটো যে তোমার একই সাইকেল হচ্ছে, মেমারির যে সাইকেল হচ্ছে সেই নিয়ে একটা কোশ্চেন দিতে পারে। তো 5 মার্কসের তোমরা এগুলো লিখতে পারবে যদি 10 মার্কসের জন্য পড়ে রাখো। হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ থেকে 5 মার্কস হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে খতম শ্রুদ, মিস্টার সেনগুপ্তা বা ডেসক্রিপশন অফ দ্য স্যাড সিটি, তারপর রসিদের যে স্টোরি টেলিং পাওয়ার সেটা, ক্লকের সিগনিফিকেন্স কী। তাই এই টেক্সটটা থেকে কিন্তু 5 মার্কস যে কোনো কিছুই হতে পারে। এটা সাজেশন করাটা একটু কঠিনই, তাও আমি একটা দিয়েছি। এর বাইরেও কিন্তু অনেক কোশ্চেন হয় 5 মার্কসের। তো তোমরা টেক্সটটা একটু ভালো করে যদি অ্যাটেন্ড করতে চাও 5 মার্কসে, তাহলে কিন্তু পড়ে রাখতে হবে। এর পরের পেপার হচ্ছে ডিএসসি 3 পেপার। এখানে তো ধরো কোনো টেক্সট নেই, পুরোটাই তোমাদের থিওরি পেপার। থিওরি পেপার বলে এটা অনেকটাই ব্রড, কোনটা যে পড়বে আর কোনটা বাদ দেবে সেটা একটু মুশকিলই। তো প্রথমে আমি মার্কসিজম থেকে বলছি। মার্কসিজম থেকে যেটা তোমাদের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার, আইডিওলজি অ্যান্ড ভালগার মার্কসিজম, কালচারাল মেটেরিয়ালিজম। আর আইডিওলজিটা তো বললাম, আলথুজারের যেটা কন্ট্রিবিউশন, আলথুজারের যে কনসেপ্টটা সেইটা। আইডিওলজিটা 5 মার্কসের জন্য আসতে পারে, 10 মার্কসের জন্য আসতে পারে। এই বাকি যেগুলো বললাম সেগুলো কিন্তু 5 মার্কসের জন্য আসতে পারে। তোমরা কোশ্চেনটা যদি একটু ফলো করো প্রিভিয়াস ইয়ারে, তাহলে দেখতে পাবে যে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু 5 মার্কসে এসছে বেশি। কারণ বাকি তো ধরো আরও অনেক পড়ে রইলো সিলেবাসটার, তো এখান থেকে 5 মার্কস এগুলোও হয়ে যেতে পারে। তাই 5 মার্কসের আমি আলাদা করে কিন্তু মার্কসিজম থেকে দেবো, সাজেশন দেবো না তা নয়, কিন্তু এগুলো কিন্তু তোমরা করে রাখবে ভালো করে। এরপরে হচ্ছে তোমাদের ফেমিনিজম। ফেমিনিজম থেকে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট নাম হচ্ছে সিমন ডি বিভুয়ার। এনার সবথেকে বিখ্যাত উক্তি হচ্ছে ওয়ান ইজ নট বর্ন, যে উক্তিটা আছে সেইটা। কিন্তু এইবারে সিমন ডি বিভুয়ারটা ব্রডের জন্য 10 মার্কসের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। এটা 5 মার্কসের আসতে পারে, সেক্স অ্যান্ড জেন্ডারে এটা কিন্তু আসতে পারে 5 মার্কসের। বাকি কোশ্চেন হচ্ছে তোমার যেটা আছে জুডিথ বাটলার, জেন্ডার অ্যান্ড পারফর্মিটি, এইটা বা ব্ল্যাক ফেমিনিজম বা ফেমিনিজমে যে 3টে ওয়েব আছে সেইগুলো 5 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট। 2 মার্কসেও আসতে পারে, ওয়েব যে কোনো একটা ওয়েব বলে দিলে হয়তো আসতে পারে। আর এগুলো তোমার 5 মার্কসের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। পোস্ট স্ট্রাকচারালিজম থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে হাইপার রিয়ালিটি। আর রোলাবার্থের যেটা ডেথ অফ দ্য অথর আছে সেটা একটু কম ইম্পর্ট্যান্ট, কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে ডিকনস্ট্রাকশন আর হাইপার রিয়ালিটি, এই দুটো হচ্ছে ইম্পর্ট্যান্ট সব থেকে বেশি। পোস্ট কলোনিয়ালিজম থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ওরিয়েন্টালিজমটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আর একটা আছে তোমার যেটা হোমিকে ভাবার, সেইটা। 10 মার্কসেরগুলো কিন্তু আমি বলে দিলাম, তো আর একবার আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। পোস্ট কলোনিয়ালিজম লাস্টের থেকে শুরু করছি, ওরিয়েন্টালিজম আর হোমিকে ভাবা, পোস্ট কলোনিয়াল থিওরি। পোস্ট স্ট্রাকচারালিজমে হাইপার রিয়ালিটি, ডিকনস্ট্রাকশন, স্টার দিয়ে রেখেছি, এগুলো কিন্তু তোমাদেরকে পড়ে যেতেই হবে। আর ফেমিনিজম থেকে 5 মার্কসের আসার সম্ভাবনা বেশি, মার্কসিজম থেকেও হচ্ছে তাই। আর 10 মার্কসের জন্য তো বলে দিলাম কোন কোন তোমার টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট। এরপর 5 মার্কসের আমি কিছু টপিক বলে দিচ্ছি, তোমরা সেইগুলো পড়ে রাখো। 5 মার্কসের হচ্ছে তোমার ফ্র্যাঙ্কফার্ট স্কুল ইন মার্কসিজম, আইডিওলজি আলথুজারের, সেক্স অ্যান্ড জেন্ডার বিভুয়ারের, ইকোফেমিনিজম, লোগোসেন্ট্রিজম, সাবঅল্টার্ন, কালচারাল হেজেমনি, নিও কলোনিয়ালিজম, ইকৃতুর ফেমিনিন, ডিফারেন্স, অ্যাপোরিয়া, ইন্টারটেক্সচুয়ালিটি, বাইনারিজ, সিমুলাক্রাম, ফ্যালোসেন্ট্রিজম, ডায়াসপোরা। লোগোসেন্ট্রিজম হচ্ছে জ্যাক দেরিডার, ডিকনস্ট্রাকশন হচ্ছে দেরিদা, হাইপার রিয়ালিটি সিমুলাক্রাম হচ্ছে জেন বোড্রিলার, আর তোমার মিচেল ফুকোর হচ্ছে ডিসকোর্স। তারপর
রোলা বার্থের যেটা আছে সেটা হচ্ছে টেক্সচুয়াল অ্যানালাইসিস, এখানে তিনি যেটা ডেথ অফ দ্য অথর। আর হেলেন সিক্সুর হচ্ছে ইকৃতুর ফেমিনিন, জুলিয়া খ্রিস্টেভার হচ্ছে ইন্টারটেক্সচুয়ালিটি। আর এখানে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের সদস্য হচ্ছে ওয়াল্টার বেঞ্জামিন, এরিচ, ফ্রোম, হারবার্ট, মার্কিউজ, আর অনেকের নামই আছে। আর কালচারাল হিজেমনি হচ্ছে অ্যান্টোনিও গ্রামচি, কালচারাল মেটেরিয়ালিজম হচ্ছে রেমন্ড উইলিয়ামস, জুলিয়া খ্রিস্টেভার হচ্ছে ইন্টারটেক্সচুয়ালিটি সেটা বললাম। আর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক হচ্ছে সাবঅল্টন, যেটা শর্ট কোয়েশ্চেনে আসার সম্ভাবনা, 5 মার্কসে আসার সম্ভাবনা বেশি। অ্যান্ড্রোজিনি হচ্ছে ভার্জিনিয়া উলফ, ফ্যালোসেন্ট্রিজম হচ্ছে লাকার, সেক্স অ্যান্ড জেন্ডার হচ্ছে সিমন ডি বিভার। আর ডায়াসপোরা, নেশন অ্যান্ড ন্যাশনালিজম, ওরিয়েন্টালিজম হচ্ছে এডওয়ার্ড সাইডের, ইম্পেরিয়ালিজম অ্যান্ড কলোনিয়ালিজম, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। এরপর তোমাদের ডিএসসি 4-এ আমি 5 মার্কস আর 10 মার্কস এটা এরকমভাবেই লিখেছি এই কারণেই, কারণ এই কোশ্চেনগুলো তোমার 5 মার্কসে দিতে পারে, আবার 10 মার্কসেও একটা আসার সম্ভাবনা বেশি, আবার নাও দিতে পারে, দিতেও পারে। আর তোমার 5 মার্কসে কিন্তু পাবে কমন তোমরা। তো এখানে আমি 3টে ইনফ্লুয়েন্স দিয়েছি, ফ্রেঞ্চ, ল্যাটিন আর স্ক্যান্ডিনেভিয়ান। তো এটা 5, 10 যে কোনো একটা করে রাখলে তোমরা লিখতে পারবে। এই ইনফ্লুয়েন্সগুলো যদি তোমরা করে রাখো তাহলে এখান থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো দেবে, ফ্রেঞ্চ কিছু ওয়ার্ড, ল্যাটিনের ওয়ার্ড, স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড, লোন ওয়ার্ড যেগুলো, ল্যাটিন লোন ওয়ার্ড, তো সেইগুলোও তোমরা লিখতে পারবে 2 মার্কসের জন্য। এরপরে 10 মার্কসের নন ডিটেলস থেকে আছে ওয়ার্ডসওয়ার্থ, সিডনি, পোপ, ম্যাথিউ আর্নল্ড। সিডনি যেটা ডিফেন্স অফ পোয়েট্রি, ম্যাথিউ আর্নল্ডের হচ্ছে কালচার অ্যান্ড অ্যানার্কি। নন ডিটেলস থেকে এই 4টে কবির যে তোমার ক্রিটিসিজমের ইয়েগুলো আছে সেইটা, আর ইনফ্লুয়েন্স মানে ল্যাঙ্গুয়েজের থেকে হচ্ছে 3টে। তো ওখান থেকে 5 মার্কস আসার সম্ভাবনা, আর এটা তো শুধু 10 মার্কসের। তোমরা এই নন ডিটেলসে কিন্তু যে 4টে দিলাম 4টেই কিন্তু ভালো করে রেখো, কমন তোমরা পাবে, 2টো কমন ঠিক পেয়ে যাবে। এরপরে যেগুলো বলছি সেগুলো তোমার 5 মার্কসেও আসতে পারে, আবার 2 মার্কসেও আসতে পারে, সেই রকম হিসেবেই আমি দিয়েছি। যেমন শেক্সপিয়ারের বোল্ডনেস, ডাবল প্লুরেল, ডাবল নেগেটিভ, ভ্যালু স্ট্রেসিং, গ্রিমস ল, ভার্নার্স ল, ম্যালাপ্রপিজম, জনসনিজ, জার্নালিজ, ইন্ডিয়ান ইংলিশ, ব্যাক ফরমেশন, যেগুলো আছে সেগুলো তোমার 5 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট, 2 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট। এরপর কিছু ওয়ার্ড নোট বলে দিচ্ছি, যে ফিলোলজিক্যাল ওয়ার্ড নোট হিসেবে নয়, এমনি ওয়ার্ড নোট বলে দিচ্ছি, যে যার মধ্যে তোমার ফিলোলজিক্যাল ওয়ার্ড নোটও দিয়েছি। তার মধ্যে ফার্স্ট হচ্ছে তোমাদের স্পুনারিজম, হ্যাপোলজি, ইনিং, টোপোনিমি, স্কেপগোট, অ্যাবলট, বয়কট, কাপবোর্ড, অ্যাসাসিন, ফিকশন, আর্কেইজম, হাইব্রিডিজম, এটসেট্রা। আর নিচেরগুলো দিয়েছি তোমার পোর্টমেন্টু ওয়ার্ডসের কিছু এক্সাম্পলস মুখস্থ করে রাখবে, ল্যাটিন ওয়ার্ডসেরও কিছু, ফ্রেঞ্চ ওয়ার্ডসেরও কিছু এক্সাম্পলস, আর পোর্টম্যান্টু ওয়ার্ড কাকে বলে তার তোমার এক্সাম্পলস। যেমন মোটেল কথাটা হচ্ছে কিন্তু তোমার পোর্টম্যান্টু ওয়ার্ড। তাহলে আমি তোমাদের একটা মিনিমাম একটা সাজেশন করে দিলাম, এক্সামের ডেট দেখ, তারপরে আমি আরও একটা সাজেশনের ভিডিও বানিয়ে দেবো দরকার পড়লে। তো এই ভিডিওটা তোমরা ভালো করে দেখো, সাজেশনগুলোর মধ্যে কোশ্চেনগুলো তোমাদের রেডি হয়েছে কি না হয়েছে তো এখনও সময় আছে, তোমরা সেই কোশ্চেনগুলো রেডি করে নাও। যতদিন তোমাদের সময় আছে হাতে, তোমরা শুধু রিভাইজই করে যাও, তাহলে এক্সামটা আরও ভালো হবে তোমাদের। পরীক্ষার জন্য টেনশন করার দরকার নেই, পরীক্ষার জন্য তোমাদের অল দ্য বেস্ট। আর একটা হচ্ছে যে তোমার 6 সেমের পরীক্ষার আগে কিন্তু 5th সেমিস্টারের রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা আছে। আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি, তোমরা ভালো করে ভিডিওটা দেখে নাও, অসুবিধা থাকলে সেটা কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন হয়েছে, ঠিকঠাক তোমাদের সাজেশনটা আমি করতে পেরেছি কি না তার একটু ফিডব্যাক দেওয়ার জন্য আর কি প্লিজ একটু কমেন্টে তোমরা জানিও, না হলে তো আমি বুঝতে পারি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি দরকারি হিসেবে তোমাদের লেগে থাকে তাহলে একটু জানিও প্লিজ।